শুভ সন্ধ্যা। সারা ভারত কৃষক সভার ফেসবুক পেজ এই সময়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদের সামনে মুখোমুখি আলোচনায় শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের প্রধান আলোচক হিসেবে আছেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক শ্রী পবিত্র কর মহোদয়। আমি শ্রী পবিত্র কর মহোদয়কে স্বাগত জানাচ্ছি। যদিও আমাদের এই অনুষ্ঠানটা হবার কথা ছিল আগামীকাল, অর্থাৎ আমরা প্রতি বুধবার এই অনুষ্ঠানটা করে থাকি, কিন্তু একটি বিশেষ কারণে এই অনুষ্ঠানটিকে একদিন এগিয়ে আনতে হলো। কারণ আপনারা ইতিমধ্যেই শুনতে পেয়েছেন, জেনেছেন যে আগামীকাল সারা ভারত কৃষক সভা এবং অন্যান্য বেশ কয়েকটি সংগঠনের উদ্যোগে বিধানসভা অভিযান আছে। তো এই বিধানসভা অভিযানের প্রাক মুহূর্তে কারা এই অভিযান সংগঠিত করবে এবং কাল কখন কোথা থেকে এই অভিযান শুরু হবে এবং এই অভিযানের মূল দাবিগুলো কি এবং কি পরিপ্রেক্ষিতে এই অভিযান বিধানসভা অভিযান সংগঠিত করতে হচ্ছে, এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব শ্রী পবিত্র কর মহোদয়ের সঙ্গে। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। যে কথাটা আমি প্রথমেই আপনার কাছ থেকে জেনে নিতে চাইছি সেটা হলো যে কাল বিধানসভা অভিযান, কারা কারা এই অভিযানে অংশগ্রহণ করছে কিংবা কাদের নেতৃত্বে এই অভিযান সংগঠিত হবে এবং কোথা থেকে কখন কাল এই অভিযান শুরু হবে? রাজ্যের তিনটি সংগঠন, সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ, যেটা কৃষক আন্দোলনের একটা প্রধান সংগঠন রাজ্যে, আর ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন, তারাও কৃষির সঙ্গে যুক্ত। এই তিনটি সংগঠন মিলিয়ে আমরা যৌথভাবে বসেছি। মূলত রাজ্যের কৃষক, জমিয়া এবং ক্ষেতমজুরদের জীবনে যে সংকট আজকে তৈরি হয়েছে, এই সংকটের এই বিষয়গুলো আমরা চিহ্নিত করে 12টা দাবি চয়ন করেছি। এই দাবিগুলোর ভিত্তিতে আমরা ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশন হয়, সেই অধিবেশনের সময়তে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছি যে আমরা আমাদের ত্রিপুরার কৃষক, জমি এবং ক্ষেতমজুরদের সমস্যাগুলো আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করে বিধানসভায় আলোচিত হোক এবং আমাদের এই দাবিগুলো সমাধান করার জন্য সরকার দায়িত্ব গ্রহণ করুক। কখন কোথা থেকে শুরু হচ্ছে এই অভিযানটা? আমরা যে কর্মসূচি গ্রহণ করেছি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেহেতু আসবেন, আমরা 11:30টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আমরা জমায়েতের ডাক দিয়েছি। সেখান থেকে আমাদের রাজ্যের 8টি জেলা থেকে আমাদের লোকজন আসবেন, 3টি সংগঠনেরই। যদিও উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের একটি প্রক্রিয়া চলছে, উপজাতি এলাকা থেকে একটু লোক কম আসবেন, তো আসবেন তারা। পরে সেদিক থেকে আমরা বলবো যে আমরা ওইখান থেকে এই লোকগুলো নিয়ে আমরা ত্রিপুরা বিধানসভার উদ্দেশ্যে যে রুট আমরা দিয়েছি পুলিশকে, এই রুট ধরে আমরা যাব বিধানসভার দিকে এবং সেখানে যেখানে পুলিশ আমাদেরকে তার বিভিন্ন প্রয়োজনীয় হয়, একটা সব জায়গায় তো সামনে সঙ্গে যাওয়া যায় না, সেখানে আমরা আমাদের দেব। আমরা সবচেয়ে বড় কথা, আমরা আমন্ত্রণ করেছিলাম আমাদের সারা ভারত কৃষক সভার যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কৃষক নেতা আমাদের বিজু কৃষ্ণন, তিনি দেশে কৃষক আন্দোলনকে আজকে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন। তিনি খুবই কর্মব্যস্ততার মধ্যে আছেন, কারণ হিন্দি বেল্ট এলাকাতে মহারাষ্ট্র থেকে শুরু হয়েছে, শুরু হয়ে রাজস্থান, ছত্তিশগড়, এইসব জায়গা হয়ে বিহার হয়ে এই প্রচার অভিযান গত 7 দিন যাবৎ তিনি চালাচ্ছেন। বিহারে যেহেতু আসবেন, তাই আমরা বললাম বিহার তো কাছাকাছি আছে, ওদের বেঙ্গল হয়ে আসা যায়, তিনি রাজি হয়েছেন। এই কালকে সকালে তিনি আসবেন, আজকে এসে রাত্রেবেলা পশ্চিমবঙ্গে থাকবেন কলকাতায়, এবং কালকে আসবেন। আর আমরা ইনভাইট করেছি রাজ্যের বিধানসভার বিরোধী দল নেতা, তিনিও একজন কৃষক আন্দোলনের নেতা,
সর্বভারতীয় কৃষক সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য জিতুল চৌধুরী, ওনাকে আমরা আমন্ত্রণ করেছি যে আমাদের এই দাবি সনদ আপনি বিধানসভায় তোলার জন্য একটা ভূমিকা গ্রহণ করবেন। তিনিও আসবেন, আমাদের কথা দিয়েছেন। আর আমাদের এই তিনটি সংগঠনের নেতৃবৃন্দ আমরা তো সবাই থাকবই। এই হলো আমাদের আগামীকালকে যে কর্মসূচি। আচ্ছা, কি পরিপ্রেক্ষিতে আপনি যদি বলছিলেন যে কৃষকদের এবং কৃষি মজুরদের, ক্ষেত মজুরদের বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা 12 দফা দাবিগুলো আমরা পরে আসবো, কি পরিপ্রেক্ষিতে এই বিধানসভা অভিযান? কি পরিপ্রেক্ষিত মানে 8 বছর হয়েছে এই শাসন পূর্ণ হয়েছে। হ্যাঁ, মার্চেই তো 3 তারিখ প্রথম সরকার এসেছে। আজকে মার্চের আমরা বসছি 17 তারিখ। এই 8 বছরের মধ্যে রাজ্যের সমস্ত মানুষেরই একটু দুর্গতি দুঃসহ অবস্থা তৈরি হয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টা হয়েছে, ত্রিপুরা একটি ছোট্ট রাজ্য, একটি পাহাড় সমুদ্র বেষ্টিত রাজ্য, পাহাড়ে বেশি। এই জায়গায় আমাদের যে অর্থনীতিটা, এটা সম্পূর্ণটি নির্ভরশীল এখন পর্যন্ত কৃষির উপর। তাহলে কৃষি হলো আমাদের অর্থনীতি, কৃষি হলো আমাদের ভিত্তি, কৃষক হলো আমাদের মেরুদণ্ড। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা বলি 8 বছরে সবচেয়ে যদি দুর্বিষহ অবস্থা হয় সেটা হলো কৃষকদের। কৃষকদের এটা শুধু আমরা সংগঠনভাবে আছি, আমরা লড়াই করছি, এটা সবচেয়ে বৃহৎ সংগঠন। এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে গণমুক্তি পরিষদ তো তৈরি হয়েছে 1948 থেকে, স্বাধীনতার পূর্বে থেকে আমাদের রাজ্যের মধ্যে। এবং সারা ভারত কৃষক সহ 1951-52 সালে ত্রিপুরায় আমরা কাজ করছি এবং গণমুক্তি পরিষদ, কৃষক সভা একসাথে কাজ করছি। ক্ষেত মজুর ইউনিয়ন তৈরি হয়েছে 1980 সালে, পরবর্তী সময় এটা বিশেষ পরিস্থিতিতে আর কি। এইরকম দুর্দশা অতীতে কোনোদিন ছিল বলে আমরাও তো বুঝতে পারছি, আমাদেরও তো একটা বয়স হয়েছে বলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন কি রাজ্যের বামপন্থী সরকার থাকার সময় দিয়ে এই সরকারের প্রধান ভিত্তি ছিল কৃষি। আমাদের জমি কম, আমাদের যদি নির্ভর করতে হয় কৃষির উপর, তাই এই কৃষিকে স্বয়ংভর করার জন্য আমাদের খাদ্যের স্বয়ংভরতা, শুধু ধানের উৎপাদন না, সবজির উৎপাদন, বিভিন্ন আমাদের ফল ইত্যাদি উৎপাদন, ফুলের চাষ বাড়ানো, মাছের চাষ বাড়ানো, মাংসের চাষ বাড়ানো, এগুলি সবই তো কৃষকরাই করেন। এই বিষয়টার উপর একটা বিরাট গুরুত্ব দিয়েছিল রাজ্যের প্রথম 10 বছর বামফ্রন্ট সরকার ভিত্তি তৈরি হয়েছিল। এরপরে 20 বছর বামফ্রন্ট সরকারে আজকে ত্রিপুরার কৃষিকে এমন একটা জায়গাতে নিয়ে গিয়েছিল যে আমরা যেখানে বৃষ্টি নির্ভর ছিলাম, আমাদের জল এবং জমি যেখানে পাশাপাশি আছে সেখানে সেচের সমস্ত প্রকল্প ছিল। ভারতবর্ষের মধ্যে মধ্যে প্রথমে কৃষকরা নিজেরা বৈজ্ঞানিক পদ্ধতি উপয়োগ করে উচ্চ জাতের ধান এখানে তৈরি করে। আলুর বীজ, ট্রু পটেটো সেড, এটা ভারতবর্ষের মধ্যেই অন্যতম। এটা ত্রিপুরায় আমরা তৈরি করতে পেরেছিলাম। এবং আমাদের যেখানে 7 মণ 8 মণ ধান হতো কৃষকদের, আমরা দেখেছি আমাদের জমি আছে, সেই জমিতে 20 মণ 25 মণ ধান সরকার সাহায্য করেছে, কিন্তু কৃষকরা এটা করেছেন। সবজি আমরা ছোটবেলায় দেখেছি এক সময়তে টমেটো, আলু, তারপরে কফি, অফ সিজনের যে কফি, এগুলো পটল, এগুলো কলকাতা থেকে আসতো, ফ্লাইটে করে এসেছে। তো আমাদের রাজ্যে এইভাবে আমরা সেটা নিয়ে গিয়েছিলাম যে সমস্ত ধরনের সবজি ত্রিপুরায় তার উৎপাদন আমরা রাজ্যের মধ্যে ব্যাপকভাবে করতে পেরেছিলাম। আলুটা স্বয়ং সম্পূর্ণ হয়নি, আমরা আলু হয়তো কিছু আনতে হয়, কারণ আলুর চাহিদা অনেক বেশি আছে, কারণ আলুর সবজি তো সারা বছরই মানুষ, কিন্তু তারপরেও আমাদের আলুর প্রোডাকশন অনেক অনেক বেড়েছিল। এই জায়গাতে আমরা বলবো আরেকটি যুগান্তকারী পদক্ষেপ রাজ্যের প্রথম বামফ্রন্ট সরকারের সময় থেকে গ্রহণ করেছিলেন, ওনার নামেই করতে হয়, প্রথম ত্রিপুরার বামপন্থী সরকারের মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী।
তিনি পাহাড় গ্রাম দশরথদেবের পরেই যিনি সবচেয়ে বেশি ছিলেন নিপেন চক্রবর্তী। সেই সেই আমাদের পাহাড়ের মূল চাষ ছিল জুমের উপর নির্ভর ছিল। একদম কিন্তু আধুনিক বিজ্ঞান বলে যুগের উপর নির্ভর হয়ে একটা জাতি কিংবা একটা কৃষি বেঁচে থাকতে পারে না। এবং এটা আমাদের প্রাকৃতিক দিক থেকেও সঠিক না, কিন্তু তাদের যেহেতু পরম্পরাগত তাকে সরানো যায় না। কিন্তু তিনি চিন্তা করে এই পাহাড়ি জায়গাতে যেখানে আমরা জলসেচ করতে পারবো না, কিন্তু আমাদের উর্বরতা আছে, জমিয়ারা জমি করবেন, তার পাশে কিভাবে স্থায়ীভাবে এই জুমিয়া কৃষকদের স্বনির্ভর করা যায়, নিজের পায়ের উপর দাঁড়িয়ে থাকতে হয়, সেটা চিন্তা করে তিনি রাবারকে চয়ন করেছিলেন। তিনি নিজের করে কেরালায় গিয়েছিলেন, রাবার বোর্ডের সঙ্গে কথা বলেছেন, সেখানকার পরিবেশ পরিস্থিতি দেখেছেন। এটা দেখে রাবারকে এখানে তিনি রাবার বোর্ডকে নিয়ে আসেন। রাবারকে কিভাবে আমরা সরকারি সাহায্য, রাবার বোর্ডকে সাহায্য করে আমরা এই সমস্ত জমিয়াদের একেবারে স্বনির্ভর করে তোলা যায়। এর ফলে আমরা বলবো আজকে আমাদের রাজ্যের 2-2.5 লক্ষাধিক কৃষক আজকে রাবার শুরু যুক্ত। এটা একটা অর্থকরী বস্তু, শিল্পের উপাদান, কিন্তু কৃষকদের আমরা যুক্ত করেছি। যুক্ত করার ফলে জমিয়াদের এখন 7 বছর রাবারের শুরু থেকে তার ইল্ডিং আসা পর্যন্ত তার কোনো পয়সা খরচা করতে হয়নি। তার হাতে এই তৈরি বাগান তুলে দিয়েছে। তারপরেও তার মার্কেটিং এর দায়িত্ব আমাদের ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, ত্রিপুরা রিহ্যাবিলিটেশন কর্পোরেশন তাদেরকে যুক্ত করে করা হয়েছিল। আজকে এই জমিয়া করেন ছেলেরা মেয়েরা, আমাদের রাজ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, এবং তাদের বাড়িতে এখনো দালান আছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে আমাদের জমিয়াকে আমরা অনেকটা ছোট করতে পেরেছি। কিন্তু একেবারে দুর্গম পাহাড়ে এবং যারা আছে যেখানে রাবার করা যায় না, এই জায়গাতে তারা এখনো জমিয়া আছে, এরকম 30 থেকে 40 হাজার মতো আর কি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো আজকের এই 8 বছরে সমস্ত জলসেচ প্রকল্পগুলোর প্রায় 80% অচল করেছে। অথবা রিপেয়ারিং এর হবে, অথবা লোক নেই, অথবা বিভিন্ন কারণে এগুলো নদীর গতিপথ পরিবর্তনের ফলে নষ্ট হয়ে গেছে। কিন্তু 7 বছর 8 বছর এগুলো রিপেয়ারিং এর কোনো কাজ নেই। বিভিন্ন জায়গায় বিক্ষোভ আমরা করেছি। আমরা 2-3বার চিফ ইঞ্জিনিয়ার, মাইনরিটি ইরিগেশন আমরা গিয়েছি। চিফ ইঞ্জিনিয়ার নিজে আমাদেরকে বলেছেন যে আমাদের অন্য নতুন করার টাকা আছে, কিন্তু রিপেয়ারিং এর জন্য কোনো বাজেট বরাদ্দ নেই, তাই আমরা এটা করতে পারছি না। এটা বাস্তব। নতুন হোক, আপনি নতুন কোথায় করবেন? সেই নতুন করার তো জায়গা নেই, সব জায়গায় তো করা জলের সোর্স নেই। মাটির নিচের জলে জল তুলবো, গ্রাউন্ড ওয়াটার বোর্ড বলেছে আর মাটির নিচের জল বেশি তোলা যাবে না। এটা মানুষের তো হলে পানীয় জলের অভাব হয়ে যাবে। এই সমস্ত জিনিস মিলিয়ে দেখা যায় এটা করে না। তাহলে এখন আবার বৃষ্টি নির্ভর হয়ে গেছে আমাদের চাষ। আমাদের 3টি মাইনর ইরিগেশন প্রজেক্ট আছে। এটা হলো গোমতীতে, আরেকটা হলো খোয়াই নদীতে, আরেকটা হলো মনু নদীতে। এই 3টির অবস্থা কায়ের অবস্থাতে আছে। এই সব মিলিয়ে আমাদের আজকে ত্রিপুরার কৃষির অবস্থা খারাপ। দ্বিতীয় যে বিষয়টা, ত্রিপুরা একমাত্র রাজ্য দেশের মধ্যে সারকে ডিকন্ট্রোল করে দেওয়া হয়েছিল এর আগের সরকার। তো ত্রিপুরা গভর্নমেন্ট বলছে না, আমাদের চাষিরা ছোট ছোট চাষি, এইটা সরকারি সাবসিডাইজ করতেই হবে, এবং তার জন্য বাজেট যা হয় যাবে। তা এখানে এখনো 5 টাকা 50 পয়সা ইউরিয়া সার, সুপার ফসফেট এবং পটাশ, এই 3টি সবচেয়ে প্রয়োজনীয় যে সার, আমাদের কম্পোস্ট সার ইত্যাদির পরেও এই 3টি সার দিতেই হবে, না হলে ফসল ঠিক মতো হবে না। এইটা সহজলভ্য ছিল, যে কোনো গ্রাম সেবক কেন্দ্র স্টোরে গেলেই আপনি পেতেন, ওইটা সাবসিডাইজ দিবেন, রেট তারা চেঞ্জ করে না। কিন্তু দেখা যায় আপনি যে কোনো বিএমডব্লিউ স্টোরে গেলে কৃষকরা আর পায় না। 5 টাকা 50 পয়সার সার 15 টাকা 20 টাকাতে মার্কেট দিয়ে কিনতে হবে।
বিএমডব্লিউ স্টোরের কন্ট্রোল বিএমডব্লিউর হাতে নেই, এগ্রিকালচার দপ্তরের হাতে নেই। এটা প্রধান নামে মন্ডল, এখন একটা গ্রামে গেলে শব্দ শোনা যায়, তারা কন্ট্রোল করেন, তারা নিয়ে যান। আগে তো আমাদের লোকেরা পাত না, যারা কৃষক সভা করে, যারা বামপন্থী আন্দোলন করে, যারা বিরোধী করে, এখন বিজেপি লোকেরও পায় না কৃষকরা, যারা প্রকৃত কৃষক। এই অবস্থা হয়েছে, একদিকে সেচ, অপরদিকে সার নেই, উন্নত মানের বীজ সেটা দেওয়া হতো, সেই বীজ দেওয়ার পদ্ধতি এখন চলে গেছে। সবজির বীজ অপরন্ত দেওয়া হতো, এখন আর সেটাও দেওয়া হয় না। ফুল চাষ, বিশালগড়ে তো 4-5টা গ্রাম ছিল যেখানে কলকাতার ফুল আসা আমরা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সাফিসিয়েন্ট ফুলের লক্ষ্মীবিল যে জায়গাটা আছে, এদিকে কুমারেশ্বর রয়েছে, ইভেন আমরা উন্নত মানের বিদেশি ফুলও আমাদের এখানে চাষ হতো। এই জিনিসগুলো কোথায় গেল? ফল আমাদের শুধু আমারস না, কমলা জায়গাটা শুধু জাম্পি হিল ছিল, সেই কমলা সম্প্রসারণ করে আমরা জাম্পি হিল থেকে আরম্ভ করে আমরা পরীক্ষা করে কিল্লা বাগমা পর্যন্ত আমরা দেখা যায় সেই কমলার চাষের সম্প্রসারণ করেছিল। এই যে একটা ব্যাপক কৃষকের সমস্ত দিক থেকে ধান, সবজি, ফল, ফুল, তারপরে আমাদের রাবার, এই মিলিয়ে কৃষক ছিল রাজ্যের মধ্যে সবচেয়ে একটি প্রগতিশীল অংশ, এবং তারা নিজেরা পরিবারগতভাবে স্বয়ংসম্পূর্ণ ছিল। ছেলে মেয়ের পড়াশোনা, নিজের একটু সচ্ছল হয়ে চলা। আজকে এই 8 বছরে এটা মুক্ত হয়ে পড়েছে, কৃষক আর জমি করতে চাইছে না। অপরন্ত আর একটা মরার উপর খাড়ার গার উপর এসেছে, শহরতলি এলাকা যে যার যোগ্য জমি ছিল, জমি মাফিয়াদের কারণে এই সমস্ত জমি তারা নিজেরা জোর করে, অনেক আমি বিক্রি করতে না চাইলেও আমি জমি নিয়ে নেবে, ভরাট করে। একটা জমি ভরাট করলে গোটা মাঠ ফসল আর হয় না, উৎপাদনের শক্তি কমে গেল। এটা আজকে সবচেয়ে বড় কথা। আমরা খুব লড়াই করি, আনন্দিত করবে আমাদের রাজ্যের যে প্রভাতী সংবাদপত্রগুলো আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো আছে, বিভিন্ন চ্যানেলগুলো আছে, লোকাল চ্যানেলগুলো, তারা কিন্তু কৃষকের এই কথাগুলো সামনে নিয়ে আসছে। আমি জিজ্ঞেস করেছিলাম কেন, এটাই তো মূল কথা। আমরা গেলে আগে কথা বলতো না, সাহস পেত না, এখন নিজেরা উদ্যোগে আসছে, নিজেরা রাস্তা বন্ধ করে দিচ্ছে সেচের জলের জন্য, বিদ্যুৎ নেই, জল নেই, এই জন্য কৃষকরা বিএমডব্লিউ স্টোরে ধর্ণা দিচ্ছেন সারের জন্য। এই সমস্ত বিষয়গুলিকে আমরা একত্রিত করেছি। দ্বিতীয় যে কথাটা আমরা বলবো, যেমন জুনিয়ারগুলো প্রায় 25 থেকে 30,000-40,000 মতো জমি আছে, ভেরি করে সিজনের এলাকাতে। এখানে 3 বছর পর পড়তে হলে জমিরও একটা অভাব হয়ে গেছে। আগে জুনিয়ারদেরও যারা, এটা তাদের প্রধান কথা, এটা বংশ পরম্পরা চলে এসেছে। উন্নত মানের বীজ দেওয়া হতো, সার দেওয়া হতো, পেস্টিসাইড দেওয়া হতো, এবং তাদেরকে জুম তো শুধু ধান না, জুমের সঙ্গে বিভিন্ন ধরনের সবজি, ফল, তারপরে আরো 2টা যে অর্থকরী ফসল, সেটা হলো তিল, কাপাস। আগে পাট ছিল আমাদের মেসটা, এখন আর পাট কোনো আমাদের যে কাপাসটা, এটা সবচেয়ে উন্নত কাপাস। এটার যে সুতা হয়, এটা পরীক্ষা করে আমরা দেখেছিলাম, এরকম উন্নত সুতা অন্য কোনো কাপাস থেকে হয় না। আমাদের যে তিল, এটাকে সাদা তিল বলা হয়, এটা অর্গানিক এবং এটা খুবই উপাদেয়। এই সমস্ত জিনিস আজকে প্রায় বিলীন হয়ে যাচ্ছে। সুপারি চাষ একটা আছে, এটা জাম্পুই হিলে যখন কমলা কমে গেল, সেখানে তারা সুপারি চাষের উপর নির্ভর হয়ে গেছে। এই সুপারি চাষেরও সম্প্রসারণ করার জন্য যে সাহায্য করা দরকার, এটি করে না। পান আরেকটা ক্ষেত্র আমাদের, এদিকে কুমারঘাট, এদিকে দক্ষিণ ত্রিপুরা, এদিকে আমাদের উদয়পুর, সব মিলিয়ে এটা পানের ব্যাপক চাষ আছে, এবং এটাও একটা বড় অর্থকরী ফসল। আগে কাজও ছিল আমাদের
দক্ষিণ ত্রিপুরাতে, এই সমস্ত কিছু প্রায় ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। জমিয়াদের এই অবস্থাটা, ক্ষেত পুজুরদের যে অবস্থা দাঁড়িয়েছে সেটা আরো বেশি করুন। জমিতে কাজ সবসময় না থাকলেও ক্ষেত পুজুরদের একটা কাজের গ্যারান্টি ছিল মহাত্মা গান্ধীর জাতীয় কর্মসংস্থান প্রকল্প রেগা। তাতে আমাদের রাজ্যের মধ্যে আমরা বেশ কয়েক বছর আমরা সারা দেশের মধ্যে প্রথম হতাম, 80-90 দিন কাজ হতো। কিছু কিছু ধরা যাওয়ার কিছু জায়গাতে তো 100-র উপরেও কাজ হয়েছে। তাই একটা নিশ্চিত ছিল আমার যদি জমিতে কাজ না থাকে আমি এটা পাবোই। এটা শহরে আমরা চালু করেছিলাম রেগার মতো একটা স্কিম করে, এটা যদিও টাকাটা এখন এই জায়গায় দেখা গেল যে এই সরকার আসার পর থেকেই রেগার কাজ আস্তে আস্তে বাজেট বরাদ্দ কমতে আরম্ভ করলো দিল্লি এবং এখানে মিলিয়ে। এখন তারা বলছেন 60-62 দিনের হয়, কিন্তু বাস্তবে আমরা দেখছি 30-32 দিনের বেশি কাজ পায় না। কিছু লোক আছেন যাদের পরে রেজিস্টারে দেখা যায় তারা 100 দিনের পরে, তারা কারা, তাদেরকে কাজের গোড়ায় দেখা যায় না। তারা গ্রুপ লিডার, তারা শাসক দলের হুমরা চুমরা, এমনকি পঞ্চায়েতের প্রতিনিধিরা। এই মেলাঘর পঞ্চায়েতের একটা ঘটনা নিয়ে এখন মিডিয়াতে আসছে, কাউন্সিলররা সব নিয়ে নিচ্ছে, চেয়ারম্যান অভিযোগ করছে যে আমি তাদের দেই না বলে এখন আমার বিরুদ্ধে তারা সব। এরকম পঞ্চায়েতের অনেক জায়গাতে এরকম অভিযোগ আসছে। আজকে ক্ষেত পুজোদের অবস্থাটা হইল সবচেয়ে সামনে। এখন তো আইনও পাল্টে দিয়েছে, আমরা বলছি এই আইন পাল্টানো যাবে না, এটা বাতিল করতে হবে এবং অন্তত পক্ষে 80 দিনের কাজ নির্দিষ্ট করতে হবে। 100 দিন হলে ভালো হয় এবং মজুরি তারাই প্রতিশ্রুতি দিয়েছিল আমরা সরকারে আসলে আমরা 300 টাকা মজুরি করব, তখন নিশ্চিত 18-তে। এখন তো সাধারণ কাজের মজুরি 600-700 টাকা, আমরা 700 টাকা মজুরি বলছি এবং তাদের কথা অনুযায়ী 200 দিনের কাজের গ্যারান্টি তৈরি করতে হবে এবং কাজের নিশ্চয়তা দিতে হবে। এই বিষয়গুলিকে নিয়ে কৃষক, জমিয়া এবং ক্ষেত মজুর তার যে পারস্পরিক এই বিষয়গুলি নিয়ে আমরা 12 দফা দাবি নির্দিষ্ট করেছি। করে আমরা মনে করেছি যে বিধানসভার মধ্যে যদি এই দাবিগুলি আলোচিত হয়, কৃষকের অবস্থাটা আমরা যদি কিছু সাশ্রয় পাই, এই আমাদের মূল বক্তব্য। এখন মানে যে 12 দফা দাবির কথা আপনি বললেন, এই 12 দফা দাবিগুলো আসলে কি? আমরা যে দাবিগুলো প্রস্তাবিত করেছি সেটা হলো যে সমস্ত গ্রাম সভা কেন্দ্রগুলিতে কৃষক এবং জমিয়াদের জন্য পর্যাপ্ত পরিমাণে সাবসিডাইজ রেটে সার, বীজ, কীটনাশক ওষুধ ব্যবস্থা করতে হবে। সমস্ত ধরনের জলসেচ প্রকল্পগুলিকে এগুলিকে সারা বছরের জন্য সচল রাখতে হবে। রেগা আইন যেটা হয়েছে নতুন করে এটা বাতিল করতে হবে এবং এনজিএন রেগা আইনকে প্রবর্তন করে সেখানে 200 দিনের কাজ বছরে এবং ন্যূনতম মজুরি 600 টাকা করতে হবে। আপনারা জানেন এই যে অটোনমাস এরিয়া ডিস্ট্রিক্ট কাউন্সিল চলছে 125তম সংশোধন, আজকে পার্লামেন্টে 7 বছর উপরে পড়ে আছে। এটা হলে 6 শিডিউল যথার্থভাবে তার ক্ষমতা বাড়বে। এটা পার্লামেন্টে কেন করে থাকবে এতদিন? কেন? এই বিষয়টা আমাদের উপজাতিদের উন্নয়নের প্রশ্নে এই বিষয়টা ব্যবস্থা করেছি। কৃষকদের কাছ থেকে এটা মোদী সরকার কিন্তু প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, স্বামীনাথনের যে ফর্মুলা সেটা হলো আমার কৃষকের যে পরিশ্রম, জমির যে মূল্য, এটা ধরে হবে ফসলের মূল্য C2 প্লাস 50%, এতে কেনা হবে। এখন আমরা দেখছি সারা দেশে প্রায় 10 থেকে 15 টাকা ডিফারেন্স, তারা যে মূল্য দেন আমাদের রাজ্যের মধ্যে প্রায় 9 টাকার উপরে তারা যে দাম ডিক্লেয়ার করে আমরা কম পাই প্রতি কেজি। বলে এইটা
করতে হলে কৃষকরা যারা ধান বিক্রি করতে চায় হুম সমস্ত ধান কৃষককে কিনতে হবে। সেন্টারগুলো প্রত্যেকটা ব্লকে করতে হবে। উপজাতি এলাকায় কোনো সেন্টার নেই, সেন্টার নেই সেই তাহলে উপজাতি কৃষকরা কোথায় বিক্রি করবে? তাদেরই প্রয়োজন বেশি। এই সময় 8 বছরে দুষ্কৃতিকারী যারা তাদের দ্বারা শুধু মানুষের বাড়িঘর না, কৃষি ফসল নষ্ট হয়েছে, একদম সবজির ক্ষেত নষ্ট করে দিয়েছে, রাবার বাগান সেখানে কেটে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, সম্প্রীতিও হয়েছে, হ্যাঁ এবং পুকুরে বিষ দিয়ে সমস্ত মাছ নষ্ট করে দিয়েছে। যাদের যাদের এই ক্ষতি হয়েছে সার্ভে করে প্রত্যেক কৃষককে কম্পেনসেট করতে হবে, তার যাতে জীবন ধারণের সুবিধা হয়। এবং কৃষি ঋণ এটা প্রায় বন্ধ এখন। হ্যাঁ কোঅপারেটিভ গুলোকে সচল করা, স্বল্প সুদে 4% সুদে কৃষি ঋণ দিতে হবে, এবং সেখানে পুরনো যে ঋণ এই ঋণ গুলো মুকুব করে দিতে হবে। আমরা সম্প্রতি কতগুলি সমস্যা তৈরি হয়েছে, বন্য পশু এবং মানুষের সংঘাত হচ্ছে। সেই সেই বনে নাই কিছু খাবার, সেই। ওরা লোকালয়ে আসছে। লোকালয়ে চলে আসছে হাতির আক্রমণে এক তেলিয়ামোড়া মহকুমাতে সেই। প্রায় 12 থেকে 13 জন নিহত হয়েছে, নিহত হয়েছে। আহত হয়েছে আরো অধিক। অনেক। ফলে এই জায়গাটা আমরা মন্ত্রীর কাছেও গেছি যে বানরের আক্রমণে ফসল সমস্ত দক্ষিণ ত্রিপুরায় কিংবা বিভিন্ন জায়গাতে আমাদের শিকাই জল এলাকাতে কোনো সবজি করা যায় না। সেই ফলে এগুলো কি করে করা যায় এটা দেখতে হবে। জুম চাষের জন্য বিনামূল্যে সিড, বীজ এবং তার উপকরণ, এবং জুম চাষ যখন করবে এবং ফসল যখন তুলবে তাকে রেগার কাজ আগে দেওয়া হতো, এই কাজগুলো সম্পূর্ণ তাদের হাতে দিতে হবে। রাবার চাষিরা এখন সবচেয়ে বড় সমস্যা কি হচ্ছে, হ্যাঁ সেটা হলো যে তার অ্যাসিড লাগে, তার বিভিন্ন রাবার উপকরণ লাগে, এগুলোকে রাবার বোর্ডের একটি সোসাইটি ছিল, তার মধ্যে ভালো জিনিস সস্তার দামে পাওয়া যেত। এখন টোটালটি বেসরকারি করে দিয়েছে, আচ্ছা ঠকছে কৃষকরা। জিনিসও ভালো না, দামও বেশি। দাম বেশি অ্যাসিড নেই, অ্যাসিডে রাবার আর রাবার বসে না, তো রেটে কোথায় নিম্নমান বলছে অ্যাসিডের সঙ্গে কেরোসিন ঢুকিয়ে দেয়। এই যে বিষয়গুলো, এইটাকে সরকার ভালো দেয়। এবং রাবার চাষের সম্প্রসারণ বন্ধ হয়ে গেছে গত 8 বছর। আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম, দেওয়ার পরে রাবার বোর্ড 1000 কোটি টাকা ত্রিপুরা সরকারকে দিয়েছে। এটা কোথায় গেল? আমরা পরে খোঁজ নিয়ে জানলাম হ্যাঁ 500 কোটি টাকা দিয়েছে হ্যাঁ ত্রিপুরা ইয়েকে, এডিসি কে, আর 500 কোটি টাকার মধ্যে ভাগ করে দিয়েছে টিএম ডিভিশন, টিআরপিসি কে। আচ্ছা আচ্ছা ওটা কোথায় গেলটা কোথায়? কিছু চারা দেওয়া হচ্ছে, কিন্তু চারা দিয়ে কোনোদিন চাষ হয় না। না তার জন্য গর্ত করতে হয়, সার দিতে হয়, এটা পরিচর্যার জন্য বেড়া দিতে হয়, এগুলি দেওয়া হতো আগে, হ্যাঁ সাবসিডি দেওয়া হতো আগে। তো রাবার চাষে এখন সবচেয়ে বড় করুণ অবস্থা। মার্কেটিং এর আগে ব্যবস্থা ছিল, সাধারণ চাষিরা ওই যে কোঅপারেটিভের কাছে বিক্রি করতেন সরকারি মূল্যে, আচ্ছা ওর টাইম থেকে একটু দর আসে। এখন দেখা যায় ফরিয়ারা পাড়ায় পাড়ায় ঘুরে আমাদের রাবার চাষিরা, বিশেষ করে ছোট চাষি যারা, তারা বাজারে চাষিরা সবচেয়ে কম পায়, অন্তত 8 টাকা 10 টাকা কম মূল্য পায়। বাহ তো এই বিষয়টাকে আমরা বলছি যে এই কাজটা করতে হবে। আর হলো কাঁটাতারের বেড়ার বাইরে আমাদের জমি, এটা একটা বড় সমস্যা এটা বিরাট সমস্যা। প্রায় 10 থেকে 15,000 হ্যাঁ। চাষি আছে, সেই সেই। প্রচুর জমি। আচ্ছা এটা কি আপনারা কোথাও মানে আমরা হিসাব চিফ করে সেক্রেটারি দেখেছেন? গেছি। না আমি যেটা জানতে চাই হিসাব করে দেখেছেন যে কি পরিমাণ জমি আমাদের কাটাতারের বাইরে আছে? এইটা 1 লক্ষের উপরে কানি জমির মতো হয় আর কি। প্রচুর। প্রচুর জমি, প্রচুর। কারণ তখন কোনো সীমানা ছিল না, কথা ছিল 100 মিটার, এটা কোনো জায়গায় 500 মিটার 700 মিটার হয়ে গেছে। হয়ে গেছে। জমি তো আমাদের, কিন্তু আমরা ফসল করে আনতে পারছি না। এখন আরো বেশি বিএসএফ কারো কথা শুনছে না, এবং সেখানে সরকারও কোনো ভূমিকা গ্রহণ করে না। ডিএমরা এসডিএমরা করার কথা তারা ভাবতেই দেয় না, বলে তাতে প্রচুর জমি। এই অনেক কৃষক আছে ওই পাড়েই তার জমি আছে, এর উপর নির্ভরশীল। তারা আজকে কৃষক হয়েও আজকে অভাবী হয়ে গেছে। বন সংরক্ষণ আইন
এটাকে তুলে দিয়ে হুম, 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 বনের এই জমি বিভিন্ন কর্পোরেট সংস্থাকে দিচ্ছে। আমাদের ত্রিপুরায়ও যেমন আলোচনা চলছে হুম, কি পাম চাষ করার জন্য হুম। রামদেবের লোক আসছে, পাম অয়েল যেটা, পাম অয়েল। হ্যাঁ হ্যাঁ সেই সেই। চা বাগানের মধ্যে নিয়ে করে দিচ্ছে। হুম, এগুলি টোটালি বন্ধ করতে হবে, বন সংরক্ষণ আইন রাখতে হবে, হুম, কারণ এটা মানব জাতির কল্যাণের জন্য। এবং এইটার জমি সমস্ত কোনো কর্পোরেটকে দেওয়া যাবে। এই 12টা দাবি আমরা উপস্থাপিত করেছি। এর ভিত্তিতে আমরা এই বিধানসভা অভিযান কালকে করতে যাচ্ছি এবং আমরা বলবো যে ত্রিপুরা বিধানসভায় আমাদের বিরোধী দলনেতাদের বলবো এবং মুখ্যমন্ত্রীকে তো আমরা দেবই, কিন্তু যাতে আলোচিত হয় এই বিষয়গুলো, আলোচনা হয় মধ্য দিয়ে, যাতে ত্রিপুরার মানুষ এই কৃষকদের রক্ষা করা, জমিয়াদের রক্ষা করা এবং ক্ষেতমজুরদের জীবন তাকে নিশ্চিত করার কাজটি যাতে করেন, এই দাবি নিয়ে আমরা যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের এই নির্ধারিত সময়ের মধ্যে শুনে নিলাম যে আগামীকাল সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন, এই 3টি সংগঠনের যৌথ আহ্বানে বিধানসভা অভিযান, সারা রাজ্য থেকেই মানুষ আসবেন, কৃষিজীবীরা আসবেন, কৃষকরা আসবেন, কৃষি শ্রমিকরা আসবেন এবং জুনিয়ররা আসবেন এবং আগরতলা শহরে তারা মিছিল করে বিধানসভার অভিমুখে তারা যাবেন এবং সেখানে কোনো একটি নির্দিষ্ট জায়গায় যেখানে তাদের সেই অভিযানকে ব্যারিকেড দিয়ে আটকানো হবে, সেই জায়গায় সেখান থেকে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করবেন এবং যে 12 দফা দাবি সেটা আমরা এখানে শুনলাম। আশা করি আমাদের এই আলোচনা যারা আজকে শুনেছেন তারা এই বিষয়গুলো সম্পর্কে, যদিও আপনারা আগে থেকেই ওয়াকিবহাল, আজকে হয়তো আরেকটু ভালোভাবে বিষয়গুলো আপনারা জানতে পারলেন এবং আশা করি এটাও যে এই আজকের আলোচনার মাধ্যমে আপনারা হয়তো আগামী কাল আরো বেশি সংখ্যক এই অভিযানে অংশগ্রহণ করবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমাদের আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। শুভরাত্রি, ধন্যবাদ এবং শ্রী পবিত্রকর মহোদয়কেও অসংখ্য ধন্যবাদ।